আমাদের পশ্চিমবঙ্গের এমন দশা কেন? চাকরি নেই, অন্ন নেই, বাসস্থান নেই, দুর্নীতি ভর্তি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদম শেষ হয়ে গিয়েছে এবং তার মাঝে কেবলমাত্র ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি। ছি! মুসলিমদের দোকানে আগুন লাগানো হয়েছে, দেখুন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাস্টার প্ল্যান তা সাকসেস হলো রামনবমীকে কেন্দ্র করে। सबसे कम हमले अगर रामनवमी पर हुए हैं तो इस बार हुए और उसका कारण है कि चुनाव आयोग ने न्यूट्रल टाइप के अधिकारी रखे। যেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পাচ্ছে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক অশান্তি নিয়ে আগাম যে ভবিষ্যৎবাণী করে ফেলেছিলেন, ভাবা যায় ভবিষ্যৎবাণী। কেন লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? এরা হিন্দু মুসলমানের যুদ্ধ বাড়াতে চাইছে। হ্যাঁ, এরা সম্পূর্ণ যুদ্ধ বাড়াতে চাইছে আমাদের সাথে। আমরা দাঁড়িয়ে থেকে পুলিশ দাঁড়িয়ে আছে। অসাধারণ ভবিষ্যৎবাণী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টারা রয়েছেন তারা হার মেনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভবিষ্যৎবাণী দেখে। ভাবুন, কয়েকদিন আগেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ইলেকশন কমিশন যেভাবে অফিসারদের সরিয়ে দিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সাম্প্রদায়িক অশান্তি শুরু হলে দায় কে নেবে, কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? কেন লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? এই আশঙ্কা প্রকাশ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদের যা ঘটলো আমরা লক্ষ্য করলাম। রামনবমীকে কেন্দ্র করে ঘটনা, এর পেছনে একটা রহস্য হয়েছে, সেই রহস্য উন্মোচন করব। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গোটা ঘটনার নেপথ্যে কারা ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে ভবিষ্যৎবাণী কি করে ফেললেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি টাইম মেশিনে চেপে এই ভবিষ্যতে চলে গিয়েছিলেন? দেখেছিলেন যে কি ঘটতে পারে না ঘটতে পারে? আচমকা রামনবমীকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, এর নেপথ্যে কার হাত রয়েছে? যেটা জানা যাচ্ছে, এর নেপথ্যে তৃণমূল কংগ্রেসের একটা অংশের হাত রয়েছে এবং তারাই বেশ কয়েকজন হিন্দুত্ববাদী নেতাকে উস্কে দিয়েছিলেন যে গিয়ে মুসলমানদের দোকানে আগুন লাগান। সেই মতোই নাকি গোটা ঘটনা ঘটেছে। এই গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ জড়িত রয়েছে, কারণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তার দায় কে নেবে। এখনো তো নোটিফিকেশন হয়নি, তো এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। হ্যাঁ, কমিশনকে মালাইন করতে, কমিশনকে কার্যত প্রশ্নের মুখে দাঁড় করাতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাস্টার প্ল্যান তা সাকসেস হলো রামনবমীকে কেন্দ্র করে। এবং কমিশন একটা জায়গাতে নির্দিষ্টভাবে ফোর্স লাগিয়ে দিল, অর্থাৎ যেই সেন্ট্রাল ফোর্স তা লাগিয়ে দিল। একটা সেন্ট্রাল ফোর্স এক জায়গায় ব্লক হয়ে গেল, অশান্তির বাতাবরণ তৈরি হলো। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, তার আগে এই ঘটনা রাজ্যের আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে উঠল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ড খেলতে শুরু করলেন। তিনি বললেন এই মুহূর্তে আমার কোনো দোষ নেই, কারণ প্রশাসন আমার হাতে নেই। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। হ্যাঁ, অবশ্যই একটা প্রশ্ন উঠে আসে, যখন প্রশাসন আপনার হাতে ছিল তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে একের পর এক সাম্প্রদায়িক অশান্তি বাতাবরণ তৈরি হয়েছিল, তার দায় কে নেবে? তখনও তো ঘটেছিল এই ধরনের ঘটনাগুলো। তাহলে আজকে কেবলমাত্র কমিশনকে দোষারোপ করা। যদি অমিত শাহ বলছেন এবারে রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা একটু কম ঘটেছে, অনেক কিছু বক্তব্য এই মুহূর্তে সামনে আসছে। প্রথমত একটা করে আপনাদের সামনে তথ্য উত্থাপন করব। যেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পাচ্ছে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক অশান্তি নিয়ে আগাম যে ভবিষ্যৎবাণী করে ফেলেছিলেন, ভাবা যায় ভবিষ্যৎবাণী। যাই হোক, সেই ভবিষ্যৎবাণীটা কি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনে নি। কেন লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী। এইবার রামনবমীকে কেন্দ্র করে মুর্শিদাবাদে কি ঘটলো পরপর ছবিগুলো দেখে নিন।
মুসলিমদের দোকানে আগুন লাগানো হয়েছে। দেখুন কিভাবে আগুন লাগানো হয়েছে। আপনারা দেখলেন বেশ কিছু ছবি। এরপর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই সাম্প্রদায়িক অশান্তিকে কেন্দ্র করে শুনে নিন। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাদা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাদা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এইবার গোটা বিষয়টা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এই যে সেই পোস্ট, এবং সেই পোস্টে তিনি স্পষ্ট লিখছেন ইলেকশন কমিশন দোষী, ইলেকশন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। এই হচ্ছে সেই পোস্ট। অর্থাৎ ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য একটা কি ছক ছিল? হ্যাঁ, যে খবর আসছে এর নেপথ্যে তৃণমূল কংগ্রেসেরই ছক ছিল, যাতে ইলেকশন কমিশনকে একটা জায়গায় স্টাক বা আটকে রেখে দেওয়া সম্ভব হয়। তাহলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে ইলেকশন কমিশনকে চাপে পড়তে হবে। কমিশন যেভাবে একের পর এক মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, একাধিক আমলা, আইপিএস অফিসারদের সরিয়ে দিয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় তোষামত করতেন, তোষণ করতেন, তাদেরকে সরিয়ে দিয়েছেন। ফলে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গাত্রদাহ হয়ে ওঠে, এবং যে সমস্ত অফিসারদের এই মুহূর্তে ইলেকশন কমিশন মোতায়েন করেছেন সংশ্লিষ্ট পদগুলোতে, বলা বাহুল্য মমতা বন্দ্যোপাধ্যায় এই অফিসারদের, অর্থাৎ এই আইএস আইপিএস অফিসারদের যাদেরকে কমিশন বসিয়েছেন তাদেরকে উপেক্ষা করেছিলেন যোগ্যতা থাকা সত্ত্বেও। এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশন সক্রিয় মুর্শিদাবাদকে শান্ত করার জন্য, কিন্তু এই মুর্শিদাবাদকে অশান্ত করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাম ইঙ্গিত। আচমকা যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের একটা অংশ গিয়ে বেশ কয়েকজন আরএসএস নেতাকে উস্কে দিয়েছিলেন, হিন্দু সেজেই উস্কে দিয়েছিলেন, ছদ্মবেশে উস্কে দিয়েছিলেন। তারপরে এই ধরনের যে সমস্ত মুসলমান দোকানগুলো রয়েছে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া খুব স্বাভাবিকভাবে অত্যন্ত নোংরা কাজ। এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জন্য কি হলো জানেন? অনেক রুটি রুজি শেষ হয়ে গেল। হ্যাঁ, সরকার না চাইলে সাম্প্রদায়িক অশান্তি হয় না, এই শব্দটা বাম আমলে শুনে এসেছিলাম। ঠিক আছে, তারই কার্যত এই মুহূর্তে একটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, যেখানে সরকার চাইছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, শাসক দল, সরকারে যে দল রয়েছে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাই গোপনে ছদ্মবেশে গেরুয়া পাগড়ি, গেরুয়া উত্তরীয় পরে উস্কে দিলেন, যান গিয়ে মুসলমানদের দোকান জ্বালিয়ে আসুন। কারণ আই লাভ মোহাম্মদের যেই পতাকা, সেই পতাকা আপনাদের যে গেরুয়া ধ্বজ সেটাকে সরিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকে বলছেন যে এই গেরুয়া পতাকা লাগানোর জন্য আই লাভ মোহাম্মদের যে পতাকা, সেই পতাকা সরিয়ে দেওয়া হয়েছে। এসব একাধিক জল্পনা, এবং এর মধ্যেই পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পুরো নিষ্ক্রিয় ছিল। সেখানে সাধারণ মানুষজন তারা কি বলছেন একবার শুনে নিন। তারা ভিডিও করছেন এবং বলছেন পুলিশ পুরো নিষ্ক্রিয়। পুলিশ নিষ্ক্রিয় কেন থাকবে? এই দেখেন, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তারা লাঠি নিয়ে কাঁচ ভেঙে, এই দেখেন পুলিশ আসছে, এটা কি পুলিশের গাফিলতি নাই? দেখেন কেন থাকবে এখনো পর্যন্ত? তাহলে মমতা পুলিশ এই শব্দটা রয়েছে,
তারা এই ধরনের সাম্প্রদায়িক অশান্তিতে সেই অর্থে কোন রকম সক্রিয় ভূমিকা পালন করেন না, ঠিক যেমন আগেও করেননি, ডালখোলাতে করেননি, মুর্শিদাবাদে করেননি, মালদাতে করেননি, কলকাতাতে করেননি, পোর্ট এরিয়াতে করেননি। ঠিক একইভাবে মুর্শিদাবাদে আবারও রামনবমীকে কেন্দ্র করে এই গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ কার্যত নিথর হয়ে রইল। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার সেই যে পুলিশ দাঁড়িয়ে থাকলো, পুলিশ নিষ্ক্রিয় থাকলো। দেখে নি একবার ওখানকার মানুষজন কি বলছেন, একবার দেখে নি। মারলে মারলো কেন মারলো? মারলো, আমি কিছু করিনি। হ্যাঁ এরা হিন্দু মুসলমানের যুদ্ধ বাঁধাতে চাইছে, হ্যাঁ এরা সম্পূর্ণ যুদ্ধ বাঁধাতে চাইছে আমাদের সাথে। আমরা পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে থেকে মারছে। আমরা হিন্দুরাকে ভাই ভাই মনে করি এখন অব্দি, কিন্তু আমার এই দেখেন লাঠি নিয়ে, দেখেন লাঠি নিয়ে হ্যাঁ তাই তো অন্যায় করিনি। বেকার মারলে। হ্যাঁ আমরা দেখলাম পুরো ছবিটা। অমিত শাহ বললেন, অনেক নেতৃত্বরা তারা বিভিন্ন রকম বক্তব্য পেশ করেছেন, বিজেপি নেতৃত্বরা এই সাম্প্রদায়িক অশান্তিকে কেন্দ্র করে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা নিয়ে একটি পোস্ট করেছেন, সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ফেসবুকে পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এর পাশাপাশি একাধিক বিজেপি নেতৃত্ব তারা বক্তব্য রাখলেন গোটা ঘটনাকে সামনে রেখে। দেখি একবার শুনে নেব এক একজন নেতৃত্বের কি বক্তব্য। देश भर में जहां जहां चुनाव होता है, जिन अधिकारियों के कामकाज पर सवाल उठे हुए हैं, चुनाव आयोग उसके ट्रांसफर पोस्टिंग में दखल देता है, वो पूरे देश भर में हो। बंगाल में इसलिए ज्यादा दिखता है कि यहां सारे अधिकारी ही एक प्रकार से इनकी कैडर बन गए, तो यहां कुछ ज्यादा दिखाई पड़ता है। परंतु ममता बनर्जी जी अगर ये सोचती है कि विक्टिम कार्ड खेलकर हम सिंपैथी प्राप्त करेंगे, तो आपको कॉन्क्रीट मुद्दों का जवाब देना पड़ेगा और इससे बच नहीं पाओ। উনি তো চেয়েছেন আরো বেশি করে হোক। এবারে নিরপেক্ষ পুলিশ বা নিরপেক্ষ যারা অবজারভার হয়েছে, নির্বাচন কমিশন যাদের নিয়োগ করেছেন সেখানে কম হয়েছে। উনি তো আরো বেশি বিধ্বস্ত করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে। কিন্তু এটা কি বাংলা সংস্কৃতি যে কম হয়েছে? মানে চুরিটা কি বাংলা সংস্কৃতি? আপনি বলুন না, দুর্নীতিটা কি বাংলা সংস্কৃতি? একটা মুখ্যমন্ত্রী দিন রাত উনি শাসাচ্ছেন, ধমকাচ্ছেন, মিথ্যা কথা বলে যাচ্ছেন, বাংলা সংস্কৃতি? কোনটা বাংলা সংস্কৃতি মানা হচ্ছে? তো এই যে হয়েছে, আমি বলবো যে কোনো দাঙ্গা হওয়া, সাম্প্রদায়িক হিংসা হওয়া উচিত নয়। হয়েছে, কম হয়েছে। এটা যদি এখন মমতা ব্যানার্জির নিজেদের পছন্দের পেয়ারের পুলিশরা থাকতো, অনেক বেশি করে হতে পারত। এই যে দাঙ্গাগুলো বলা হচ্ছে, এটা হওয়ানো হয়েছে। কেন হওয়ানো হয়েছে? আসলে যে দল কোণঠাসা হয়ে গেছে, যে দল ক্ষমতা থেকে যেতে বসেছে, যে দল জানে ক্ষমতা থেকে গেলে তার অস্তিত্বটাই মুছে যাবে, কিচ্ছু থাকবে না, নাম নিশান থাকবে না, সেই দল বেঁচে থাকার জন্য এমন কিছু কাজ করবে যাতে তারা অন্তত ভেসে থাকতে পারে। বহিঃপ্রকাশের ব্যাপার নেই, এখানে একটা সিস্টেম চালু করা হয়েছে, দাঙ্গা হবে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। গত 15 বছর ধরে, 1.5 দশক ধরে এগুলো চলছে, এগুলো বন্ধ করতে হবে। আমরা শুনলাম একাধিক নেতৃত্বের বক্তব্য, আমরা শুনলাম কি হলো, কমিশন কি করলো। যেটা জানা যাচ্ছে, কমিশন ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। তার পাশাপাশি ডিজিপি যিনি রয়েছেন তার কাছে গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন, যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল। এর পাশাপাশি পুলিশ ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। আরো একাধিক জনের খোঁজ করছে, যার মধ্যে বেশ কয়েকজন হিন্দুত্ববাদী নেতা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তো সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে মুর্শিদাবাদ আবারও উত্তপ্ত। এই রাজ্যে এতগুলো সাম্প্রদায়িক অশান্তি ঘটছে, আর বলার অপেক্ষা রাখে না, বিরক্তিকর হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। সারাক্ষণ ধরে সাম্প্রদায়িক অশান্তি। কেন পশ্চিমবঙ্গ তো এরকম ছিল না, আজকে কেন এরকম হচ্ছে? কি কারণের জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এর উত্তর দিতে হবে। 15 বছর ধরে সরকার চালানোর পর এই ঘটনা কেন ঘটবে, এর উত্তর কে দেবেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রীও বটে, স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি একাধিক মন্ত্রী। দিতে হবে কেন সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হবে। অমিত শাহ আরো বেশ কিছু কথা বলেছেন। এই যে গোটা বিষয়টা যে ঘটেছে, এই গোটা বিষয়টাকে সামনে রেখে অমিত শাহ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট নিয়েও অমিত শাহ একটি মন্তব্য করেছেন। একবার শুনে নি সরাসরি। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को चुन कर मार दिया गया।
कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? क्या बात करते हैं वो? सबसे कम हमले अगर रामनवमी पर हुए हैं तो इस बार हुए, और उसका कारण है कि चुनाव आयोग ने न्यूट्रल टाइप के अधिकारी रखे। उकसाने के 50 प्रयास के बावजूद सबसे कम हमले हुए। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টে অমিত শাহের বক্তব্য। আমি কিছু মানে বলে উঠতে পারছি না বা বোঝাতে পারছি না যে কেন বারবার এই ঘটনা ঘটবে। আমাদের পশ্চিমবঙ্গের এমন দশা কেন? চাকরি নেই, অন্ন নেই, বাসস্থান নেই, দুর্নীতি ভর্তি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদম শেষ হয়ে গিয়েছে, এবং তার মাঝে কেবলমাত্র ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি। ছি, এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। ক্রমে তলানিতে গিয়ে ঠেকছে আমাদের এই বাংলা। লজ্জা লাগে, লজ্জা লাগে এইভাবে পশ্চিমবঙ্গকে একদম ধসে যেতে দেখে। এর দায় কার? এর দায় কে নেবে? সেই নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে কি আমরা এই সাম্প্রদায়িক অশান্তির মধ্যে বসবাস করব? আমাদের জায়গা কি সাম্প্রদায়িক অশান্তির জায়গা? আমরা কি এটার ওপরই নির্ভর করে বেঁচে থাকবো? আমরা কি কেবলমাত্র হিন্দু মুসলমান এর ওপরই নির্ভর করে বেঁচে থাকবো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এর দায়টা কে নেবে? দায়টা কে নেবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।